1980 সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু নামের একটি শহরে সেনাবাহিনীরা বিনা কারণে নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছিল। আজকের মুভিটি সেই সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত। মুভিটির নাম আ ট্যাক্সি ড্রাইভার। চলুন তবে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। মুভির শুরুতে একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয়, যার নাম ছিল কিম। সে নিজের 11 বছর বয়সী মেয়েকে নিয়ে দক্ষিণ কোরিয়ার সোল শহরে থাকত। তারা একটি ভাড়া বাসায় থাকত এবং কিমের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তার 4 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গিয়েছিল, যা ছিল প্রায় 1 লক্ষ টাকা। তাই তাদের বাড়িওয়ালা বারবার ভাড়া দেওয়ার জন্য তাদের তাগাদা দিচ্ছিল। একদিন কিম রেডিওতে শুনতে পায় যে তাদের দেশের রাষ্ট্রপতি মারা যাওয়ায় এখন দেশে সামরিক শাসন চালু হবে আর স্কুল, কলেজ, অফিস সবই বন্ধ হয়ে যাবে। এক কথায় সারা দেশে কারফিউ জারি করা হবে। এসব শুনে কিম চিন্তায় পড়ে যায়, কারণ কারফিউ থাকলে সে ট্যাক্সি চালাতে পারবে না। এরপর পিটার নামের একজন জার্মানি সাংবাদিককে দেখানো হয়, যে কাজের জন্য এখন জাপানে আছে। সে তার এক বন্ধুর কাছ থেকে দক্ষিণ কোরিয়ার কাহিনী জানতে পারে। সে আরও জানতে পারে যে সে দেশের অরাজকতা সম্পর্কে কেউই বাইরের দেশে প্রকাশ করছে না। এসব জানার পর সে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে সে একজন স্থানীয় সাংবাদিকের কাছ থেকে জানতে পারে যে গোয়াংজু শহরের অবস্থা পুরোই মৃত্যুপুরী। সে ওই সাংবাদিককে বলে যে আমাকে গোয়াংজু শহরে যাওয়ার ব্যবস্থা করে দাও। এদিকে কিমকে দেখানো হয় যে সে একটি হোটেলে নাস্তা করছে। তখন একজন ট্যাক্সি ড্রাইভার আরেকজন ট্যাক্সি ড্রাইভারকে বলে যে আজকে একটি ভালো ট্রিপ পেয়েছি, গোয়াংজু শহরে একজন বিদেশিকে নিয়ে আসতে পারলে 1 লাখ টাকা পাওয়া যাবে। এটা শুনে কিম দ্রুত বেরিয়ে পড়ে আর এয়ারপোর্টে গিয়ে পিটারকে দ্রুত নিজের ট্যাক্সিতে উঠিয়ে নেয়। পুরো এয়ারপোর্টে একজনই বিদেশি ছিল, তাই পিটারকে চিনতে তার কষ্ট হয় না। আসল ট্যাক্সি ড্রাইভার আসার আগেই কিম পিটারকে নিয়ে গোয়াংজু শহরের দিকে রওনা দিয়ে দেয়। এখানে পিটার কিমকে বলে যে তোমার কি কাজ সেটা জানো তো? উত্তরে কিম বলে জি স্যার, সবই জানি। কিম ইংরেজি কম বুঝতো, কিন্তু পিটার যে ড্রাইভার ঠিক করেছিল সে ভালো ইংরেজি জানত। এরপর কিম গোয়াংজুর দিকে যেতে যেতে দেখে যে যাওয়ার প্রধান সড়ক সেনাবাহিনীরা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ গোয়াংজুতে একদিন আগে থেকেই কারফিউ শুরু হয়ে গিয়েছে। তাই কিম পিটারকে নিয়ে আবার সোল শহরেই ফিরে আসতে থাকে। তখন পিটার বলে যে সেই ট্যাক্সি 1 লাখ টাকায় ভাড়া করেছে শুধু গোয়াংজুতে যাওয়ার জন্য, কিন্তু যদি না যেতে পারে তাহলে 1 টাকাও সে দিবে না। তারপর দেখা যায় যে জঙ্গলের একটি রাস্তা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় যে সেনাবাহিনীরা রাস্তা আটকে ক্যাম্প তৈরি করেছে। কিন্তু কিম আর কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে একজন সেনাকে বলে যে গাড়ির ভেতরে যিনি আছেন তিনি একজন বিদেশি ব্যবসায়ী। ব্যবসায়ের কারণেই তিনি গোয়াংজুতে এসেছিল এবং কারফিউ শুরু হওয়ার আগেই সে নিজের দেশে ফিরে যেতে চেয়েছিল। কিন্তু এয়ারপোর্টে গিয়ে সে দেখে যে তার একটি জরুরি কাগজ সে গোয়াংজুতে ফেলে রেখে এসেছে। এখন সে ওই কাগজ ছাড়া কোনোভাবেই নিজের দেশে ফিরে যেতে পারবে না। এসব শুনে সেনাবাহিনীরা তাদের গাড়িটি ছেড়ে দেয়। চেকপোস্ট পার হয়ে কিম পিটারের কাছ থেকে 50% টাকা অগ্রিম নিয়ে নেয়। এরপর তারা গোয়াংজু শহরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা দেখে যে চারদিকে কোনো মানুষ নেই, কোনো খোলা দোকানও নেই। মনে হচ্ছিল যেন তারা কোনো মৃত্যুপুরীতে এসে হাজির হয়েছে। কিছুক্ষণ পর তারা একটি ট্রাকে কিছু ছাত্রদের দেখতে পায়, যারা এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছে। পিটার তাদের ইন্টারভিউ নেয় এবং তাদের সাথে হাসপাতালে যায়, যাতে যারা এই দাঙ্গায় আহত হয়েছে তাদের সাথে দেখা করতে পারে। আর কিমকে ট্রাকের পেছন পেছন আসতে বলে। কিম পিটারের পেছনে কিছু দূর যাওয়ার পরেই পালিয়ে চলে আসে, কারণ ইতোমধ্যেই সে 50,000 টাকা পেয়ে গিয়েছিল, তাই সে আর ঝুঁকি নিতে চাচ্ছিল না। এরপর দেখা যায় যে তার পালিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধ মহিলা তাকে গাড়ি থামাতে বলে এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলছে। কিম তাকে মানা করতে পারে না এবং গাড়িতে উঠিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত লোকজন দিয়ে ভরে গিয়েছিল। সেখানে গিয়ে তার পিটারের সাথে দেখা হয়ে যায়। পিটার তাকে বলে যে আমার ব্যাগ নিয়ে কই চলে গিয়েছিলে। পরে কিম তার গাড়ি চেক করে দেখে যে পিটারের ব্যাগ তার গাড়িতেই ছিল। পিটার তার এমন আচরণে খুব রেগে যায় এবং তার বাকি 50,000 টাকা দিয়ে তাকে চলে যেতে বলে। এত টাকা ভাড়া নেওয়ার জন্য কিমকে অন্য ড্রাইভাররা লোভী বলে সম্বোধন করতে থাকে। কিম তখন পিটারের আগের দেওয়া 50,000 টাকাও ফেরত দিয়ে বলে যে আপনাকে আমি সোল শহরে নিরাপদে ফেরত নিয়ে যেতে পারলে তবেই টাকাটা নিব। তারপর পিটার এবং একজন শিক্ষার্থী কিমের গাড়িতে উঠে পড়ে। সেই শিক্ষার্থী ভালো ইংরেজি জানত, তাই পিটার তাকে নিজের সঙ্গে নিয়ে নেয়। এবার তারা একটি জায়গায় যায় যেখানে সব লোকজন আন্দোলন করার জন্য একসাথে জড়ো হয়েছিল। পিটার বিদেশি সাংবাদিক দেখে সেখানকার লোকজন অনেক খুশি হয়ে যায়, কারণ তারা চাইতো যে
বাইরের দেশগুলো যেন এই দেশের অত্যাচার সম্পর্কে জানতে পারে। এই সমস্ত ঘটনাগুলো ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার পাশের একটি উঁচু ভবনের ছাদে গিয়ে উঠে পড়ে, আর সেখানে গিয়ে তার একজন সাংবাদিকের সাথে পরিচয় হয়। সেই সাংবাদিক তাকে বলে, তোমাকে কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ সেনাবাহিনীরা জানতে পারলে তুমি সহ তোমাকে যারা সহযোগিতা করেছে সবাইকে মেরে ফেলবে। এরপর দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনে সেনাবাহিনীরা এসে গুলি চালাতে শুরু করে। পিটার ওপর থেকে সবকিছু ভিডিও করছিল। সে আরো ভালোভাবে ভিডিও করার জন্য ছাদ থেকে নিচে নেমে আসে আর আন্দোলনের ভেতর সেনাবাহিনীর হামলা করার ভিডিও করতে থাকে। কিম তাকে বারবার নিষেধ করেছিল, কিন্তু পিটার তার কোনো কথাই শুনছিল না এবং ভিডিও করেই যাচ্ছিল। হঠাৎ একজন আর্মি অফিসার পিটারকে দেখে ফেলে এবং সৈন্যরা তাকে ধরতে চলে আসে। তখন কিম তার গাড়িতে পিটার ও সেই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। তারা চিন্তা করছিল যে সেই শিক্ষার্থীকে নিরাপদে নামিয়ে দিয়ে তারা সোল শহরের দিকে রওনা দিয়ে দিবে, কিন্তু এর কিছুক্ষণ পরেই তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। কিম অনেক চেষ্টা করে, কিন্তু ঠিক হয় না। কিছুক্ষণ পর তারা একটি গাড়ির আলো দেখতে পায়। তারা মনে করে যে এটা সেনাবাহিনীর গাড়ি, কিন্তু পরে দেখে যে সকালে দেখা হওয়া সেই দুজন ট্যাক্সি ড্রাইভার। তারা কিমের গাড়িটিকে গ্যারেজে নিয়ে যায় এবং মেকানিক বলে যে এই গাড়িটিকে ঠিক করতে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। এটা শুনে কিম তার মেয়ে বাসায় একা বলে চিন্তায় পড়ে যায়। এদিকে সেনাবাহিনীরা পিটার সম্পর্কে জেনে গিয়েছিল এবং এটাও জেনে গিয়েছিল যে সোল শহরের একজন ট্যাক্সি ড্রাইভার তাকে সহযোগিতা করছে, তাই তারা সমস্ত চেকপোস্টেও এই বিষয়টি জানিয়ে দিয়েছিল। এদিকে পিটার ও কিম হঠাৎ করে একটি শব্দ শুনতে পায়। আসলে টিভি স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আন্দোলনকারীরা এই আগুনটা লাগিয়েছিল। পিটার দ্রুত নিজের ক্যামেরাটি নিয়ে রেকর্ড করার জন্য বেরিয়ে পড়ে। কিম এবং সেই শিক্ষার্থীও তার সাথে যায়। কিছুক্ষণ পর সেখানে সেনাবাহিনীরাও চলে আসে আর আবারও পিটারকে ভিডিও করতে দেখে ফেলে। সেনাবাহিনীদের দেখে পিটার ও কিম দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে সেই শিক্ষার্থী। তাকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর পিটার কিমকে বলে, যেভাবেই হোক এই ক্যামেরাটি নিয়ে আমাদেরকে এখান থেকে বের হতেই হবে। রাতের বেলা তারা সেই ট্যাক্সি ড্রাইভারের বাসায় থাকে এবং সকালে কিম পিটারকে রেখে পালিয়ে যায়। পিটার টের পেলেও কিমকে আটকায় না। কিম গ্যারেজ থেকে গাড়ি নিয়ে রওনা হওয়ার সময় সেই ট্যাক্সি ড্রাইভারদের একজন তাকে দাঁড় করায় এবং নতুন নেম প্লেট ও একটি গোপন ম্যাপ দেয়, যাতে সে এই শহর থেকে নিরাপদে বের হতে পারে। পিটার তার কাছের কিমের জন্য ভাড়াও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কিম নিতে চায় না, কারণ সে পিটারকে রেখেই পালিয়ে যাচ্ছিল। কিম গোপন রাস্তা দিয়ে সোল শহরে ফিরে যেতে থাকে। অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর সে একটি হোটেল দেখতে পায়। সেখানে সে খাওয়ার জন্য থামে। হোটেলের লোকজন আলোচনা করছিল যে গোয়াংজুতে সাধারণ জনগণ এবং কলেজের শিক্ষার্থীরা নিরীহ সৈনিকদের বিনা কারণে হত্যা করছে। এমন অদ্ভুত খবর শুনে কিম চিন্তা করে যে গোয়াংজুর বাইরে সেই দেশের পরিস্থিতি সম্পর্কে কেউই অবগত নয়, তাই যেভাবেই হোক সবাইকে গোয়াংজুর আসল পরিস্থিতি জানাতেই হবে। এসব ভাবার পর কিম গাড়ি ঘুরিয়ে পিটারকে নিয়ে আসতে যায়। বাসায় গিয়ে সে জানতে পারে যে পিটার হাসপাতালে গিয়েছে। কিমও হাসপাতালে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে পিটার সেই কলেজ শিক্ষার্থীর লাশের সামনে বসে আছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। কিম পিটারকে বলে, ভেঙে পড়লে হবে না, আপনাকেই সারা বিশ্বের মানুষকে জানাতে হবে। এরপর পিটারকে কিছু লোক এসে বলে যে সেনাবাহিনীরা এখন সামনে যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। এটা শুনে পিটার ভিডিও করতে চলে যায়। সেনাবাহিনীরা পাখির মতো মানুষ মারছিল। লোকজন সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণ করলেও তারা গুলি চালিয়েই যাচ্ছিল। পিটার তাই এসব কিছু রেকর্ড করতে থাকে, কিন্তু সেখানকার লোকজন পিটারকে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার কিছু হয়ে গেলে এই শহরের নির্মম সত্যগুলো ধামাচাপা পড়ে যাবে। কিম পিটারকে নিয়ে দ্রুতই বেরিয়ে পড়ে। আর্মির গাড়ি পিটারকে দেখে তাদের গাড়িটিকে তাড়া করে এবং সবগুলো রাস্তা বন্ধ করে দেয়। কিম গতকাল যে গোপন রাস্তাটি ব্যবহার করেছিল সেটাও আজকে বন্ধ ছিল। কিম সাহস করে ক্যাম্পের সামনে গাড়ি নিয়ে যায় আর বলে যে পিটার একজন বিদেশি ব্যবসায়ী। সে ব্যবসার কাজে গোয়াংজুতে এসেছিল এবং আজকেই তার ফ্লাইট, তাই যেভাবেই হোক এখন এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তখন একজন সেনা তাদের গাড়ি চেক করা শুরু করে এবং গাড়ির ডিকিতে থাকা নেম প্লেটটি দেখে বুঝতে পারে যে তাদেরকেই ধরার জন্য এত কড়াকড়ি। কিন্তু সেই সেনা বাকি সেনাদের বলে তাদেরকে ছেড়ে দিতে। হয়তো সেই সেনা দেশের মানুষের দুঃখগুলো আর সহ্য করতে পারছিল না, তাই তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু তখনই তাদের কাছে ফোন আসে যে কোনো বিদেশিকে বাইরে যেতে দেওয়া যাবে না। এটা শুনে কিম ব্যারিকেড ভেঙে গাড়ি চালানো শুরু করে দেয় এবং আর্মি অফিসাররা টের পেয়ে নিজেদের গাড়ি নিয়ে
কিমের গাড়িটিকে ঘিরে ফেলে। একসময় মনে হচ্ছিল যে আর হয়তো বাঁচা সম্ভব নয়, কিন্তু সৌভাগ্য বলে কথা, তাদের যে ট্যাক্সি ড্রাইভার বন্ধুরা ছিল তারা নিজেদের ট্যাক্সি নিয়ে সেনাবাহিনীদের গাড়ি আটকে দেয় এবং কিম আর পিটারকে পালিয়ে যেতে সাহায্য করে। ট্যাক্সি ড্রাইভার বন্ধুরা নিজেদের জীবন দিয়ে তাদেরকে সাহায্য করে। পরের দৃশ্যে আমরা দেখি যে পিটার কিমকে বলে, তোমার মোবাইল নাম্বারটা আমাকে এই ডায়েরিতে লিখে দাও, আমি আমার দেশে গিয়ে তোমার সাথে যোগাযোগ করব। তারপর পিটার কিমকে জড়িয়ে ধরে এবং বিদায় নেয়। এরপর পিটার নিজের দেশে ফিরে গিয়ে সমস্ত খবরে নিজের ভিডিওগুলো প্রচার করে দেয়। আর এই ঘটনার পর আন্তর্জাতিক চাপে কোরিয়ার সামরিক শাসন তুলে নেয়। তারপর দক্ষিণ কোরিয়ার শান্তি ফিরে এলে পিটার আবারও দক্ষিণ কোরিয়ায় আসে, তবে এইবার আসে কিমের সাথে দেখা করতে। কিন্তু কিম পিটারকে যেই নাম আর নাম্বার দিয়েছিল সেটা পুরোটাই ভুয়া ছিল, তাই পিটারের সাথে কিমের আর দেখা হয় না। তারপর 23 বছর পর কোরিয়া থেকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য পিটারকে ডেকে আনা হয়। পুরস্কার নেওয়ার সময় পিটার বলে, সেদিনের যুদ্ধে আমার সাথে আমার একজন বন্ধু ছিল যে এই পুরস্কারের দাবিদার। সে ছিল এই কোরিয়ারই একজন ট্যাক্সি ড্রাইভার। সে সাহায্য না করলে আমি কোনোদিনই এই খবরটি বিশ্বকে জানাতে পারতাম না। সে আরও বলে, আমার বিশ্বাস মৃত্যুর আগে একবারের জন্য হলেও কিমের সাথে আমার দেখা হবে, আমি সেই অপেক্ষাতেই আছি। এরপর কিমকে দেখানো হয় যে পিটারের এই কথাগুলো পত্রিকায় পড়তে থাকে এবং মনে মনে বলে যে আমিও তোমার সাথে দেখা করতে চাই। আর এভাবেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।